ওয়েলকাম ব্যাক টু দ্য জটেশ্বর সাইড অ্যান্ড সেকেন্ড সাইড অফ দ্য ব্লগ। আমি জানি না অর্ঘ ব্লগ সকালে শুরু করেছে কিনা, একটু তো মিসকমিউনিকেশন হয়ে যায় বোঝো এখনকার দিনে। কারণ সকালে যখন কথা হচ্ছিলো তখনও ব্লগ শুরু করেনি, তারপর আজকে খুব একটা কথা হয়নি ওর সাথে আমার। কালকে তোমরা ব্লগ দেখেছো, কালকের ব্লগে আমি ছিলাম না কারণ কালকে আমার খুব গরম লাগছিল, একদম ভালো লাগছিল না শ্যুট করতে। সাম ডেজ আর লাইক ইচ্ছা করে না, তো বললো ঠিক আছে তুমি করো না। তো আজ আমি ব্লগ করবো, অল্প আর হোক আর বেশি হোক করব। রাইট নাও স্নান হয়ে গেছে আমার, বুনু বানাচ্ছে লেবুর শরবত। আর মার স্নান হয়ে যাওয়ার পর মা মাছ পেলো। এখানে জটেশ্বরে ব্যবসায়ী সমিতির বন্ধ চলছে, যার জন্য বাজারহাট পুরোপুরি বন্ধ, কিছু পাওয়া যাচ্ছে না। যদিও এইসব জায়গায় বেশ একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। কালকে কার বাড়ির থেকে মুরগি কাটিয়ে বাবা নিয়ে এসেছিলো রাত্রিবেলা জন্য, তো অ্যারেঞ্জ হয়ে যায়, অসুবিধা হয় না। বাট স্টিল মাছ পাওয়া যাচ্ছিলো না, মা গেল মাছ নিতে। সারাদিন টুকটাক টুকটাক যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। রান্নাবাড়ি সেরকম কিছু দেখানোর নেই এই মুহূর্তে, কারণ বুঝতেই পারছো কিছুই পাওয়া যাচ্ছে না। তাই সকাল সকাল আমি ওঠার আগে মা রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো কালকে রাতে বৃষ্টি ছিল প্রচুর, প্রচুর না মানে ভালোই। আর জটেশ্বরের বৃষ্টি, যারা জটেশ্বরের বা ডুয়ার্সে, তারা যেন ডুয়ার্সের বৃষ্টিটা একটা অন্যরকম চাম থাকে। তো সেরকমই বৃষ্টি হলো, হাওয়া টাওয়া দিল। যদিও পরের দিন সকালে আবার সেই কাঠফাটা রোদ, কিন্তু অতটা গরম লাগছে না যতটা গরম কাল অবধি লাগছিল। তো সঙ্গে থাকো, ওদিক এদিক মিলিয়ে কুছ তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। অফিস থেকে ঢুকলাম, আজকে ব্লগ শুরুই হলো অফিস থেকে ফিরে সন্ধ্যার সময় থেকে। সকাল থেকে সেরকম টাইম পাইনি গো, ঘুম থেকে উঠেছি দেরি করে। কালকে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, রাত্রেবেলা সেরকম ঘুম হয়নি। রাত্রেবেলা মোটে যখন ঘুমালাম তখন তার আগে যখন দেখলাম তখন মোটামুটি 2 কি 2:30 মতো বাজে। ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি, উঠে কোনো রকম করে স্নান টান করে খেতে দৌড় দিয়ে এখন জাস্ট অফিস থেকে আসলাম। ক্যামেরা না নিয়ে গোপ্রো নিলে হয়তো ভালো করতাম, রাস্তার শর্টগুলো কমসে কম ইজিলি নেওয়া যেতে পারতো, আরও ভালোভাবে দেখাতে পারতাম। যাই হোক, ক্যামেরাটা আমাদের ফটোগ্রাফির যে শখটা ছিল সেই শখটা তো কমসে কম মিটছে, মানে একটা হচ্ছে একটা হচ্ছে না, এই আর কি। স্নান টান করে নিই তারপর আসি। স্নান হয়ে গেছে, 3-4 দিনের কাঠ ফাটা রোদের পর আজকে হয়তো বৃষ্টি নামবে, মানে আকাশে মেঘ তো করেছে। উরি বাপরে বাপ, কি আওয়াজ! রাস্তা ভিড় দেখো আমাদের এখানে। তো যেটা বলছিলাম, কয়েকদিনের কাঠ ফাটা রোদের পর আজকে একটুখানি হাওয়া টাওয়া দিচ্ছে, মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে, সবাই শান্তি পাবো আমরা একটুখানি। স্নান করেছে কি তৃপ্তি লাগলো। যাই হোক, মা ছোলা সেদ্ধ করে রেখেছিল, আলু কাবলি বানাবো। আমি বানাবো না, মা বানাবে, দেখি। যাক, আলু কাবলি হবেই টুকু তো গ্যারান্টিড। বৃষ্টি নেমে গেছে ভাই, কি তৃপ্তি যখন এই ফোঁটাগুলো গায়ের মধ্যে এসে লাগছে মায়েরই। কারেন্ট চলে গেল, মানে একটুখানি ঠিকমতো ঘামটা শুকানোর সময় পেলাম না। বৃষ্টি দেখি। আমাদের এই বাড়ির সামনের রাস্তাটা ব্যারিকেডটা খুলে দেওয়া হয়েছে, যেটা আগের ব্লগে বললাম। এবার আশেপাশে যতগুলো রাস্তা ছিল সবগুলো এখনও ব্যারিকেড রাখা আছে, ফলে আমাদের রাস্তাটা এখন এত জ্যাম হয়, এত জ্যাম হয়। তোমাদেরকে সকালের একটা ক্লিপ দেখায়, দেখে নাও, মানে কী হারে এখানে এখন অলওয়েজ ভিড় থাকে। মানে এর থেকে তো মনে হয় যে আগের মতোই ভালো ছিল, সবগুলো রাস্তা খোলা ছিল, মানে বাড়ি থেকে বাইক নিয়ে বেরোনো যায় না এরকম অবস্থা। এটা মাই প্রিপারেশন করে দিয়েছে, মাকে বললাম মা তুই বানাও, বলো না বানাবো না বানাবো না বানাবো না। বাইরে ঘরে পাপড়ি ছিল, মা এখন বললো যে আমি খেয়ে নিয়েছি পাপড়ি। যাক, আমি বানাই, এই সম্পূর্ণটা কি আমার? হ্যাঁ, মানে এখান থেকে নিয়ে নিয়ে বানাবে আর এগুলো আমাদের জন্য থাকবে। আচ্ছা, যাক, শেষমেশ মাই বানাচ্ছে, তার কারণ আমার নিজে বানিয়ে শ্যুট করতে যথেষ্ট অসুবিধা। এদিকে ওই বাস বিদ্যুৎ চমকালো দেখলে, এখনই আওয়াজটাও হবে। ওইদিকের আকাশটা আমার ফোনের ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, এইবার বোঝা যাচ্ছে, বেশ লালচে হয়ে আছে, অসাধারণ লাগছে খালি চোখে দেখতে ওটা।
আজকে আলু কাবলির জন্য টক জল নেই, তাই পরিবর্তে টক দই আছে। তাই দেখতে কিন্তু সেই তেঁতুল ছিল, আমি ইচ্ছা করে দিই। যথেষ্ট। কারেন্ট চলে এসছে, মানে তোমাদের হয় কিনা জানি না, বাট আমার স্নান করে উঠে এক্সট্রিম গরম লাগে, মানে দরদর করে ঘামতে থাকি, মনে হয় যে স্নান করে গা হাত পা মুছে নিয়ে আমি। কারেন্ট চলে এসে বেঁচে গেলাম, একটু আগে আরাম করে খেয়ে নিই, বড্ড খেয়ে জানো। তো খাওয়া দাওয়া হলো, সুলগ্নরা ওখানে ফুচকা বানিয়েছে, সেটা ক্লিপ পাঠিয়েছে, সেটা একবার দেখে নাও। এখানে আপাতত আলোচনা হচ্ছে ভ্যাকসিন নাকি বেরিয়ে গেছে, 1 কোটি ডোজ তৈরি হচ্ছে পুনেতে। ভ্যাকসিন কি সত্যি বেরিয়ে গেছে? ক্যান ইউ সি দিস বিউটি? তেঁতুল জল গলা শেষ। আজকে ঘুন্টু বলেছে আমি এসছি সেই খুশিতে আমাকে ফুচকা খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে বলতে যাচ্ছিলাম। রাখ কটা। তো জলটা রেডি, এখন ফুচকা ভাজবে, তারপর তোমাদের দেখাচ্ছি। ডিস্ট্রিবিউটেড মা ফুচকা ভাজছে, আর টক জল আর আলু সেদ্ধটা ওর বানানো। আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, বলছে খুব ঝাল হয়েছে, আমার জন্য ঝাল দিয়েছে, বেচারা নিজে খেতে পারলে হয়। আর মা ফুচকা ভেজে আসলে ফাইনাল কাজ, খাওয়ার কাজটা আমি করবো। টাটা। এবার একটু খাবো, তাই ভিডিও বন্ধ। তো গতকালকে ভিডিওর যে কম্পিটিটিভ এক্সামের সেকশনটা রেখেছিলাম, তোমাদের বেশ কয়েকজনের ভালো লেগেছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। তোমরা বেশ কয়েকজন এটাও বলেছো আলাদা করে ওটা একটা ভিডিও বানালে ভালো হয়। আমি আগামীকালকের ভ্লগে ডেডিকেটেডলি ওটা রাখবো। এবার আজকের ভ্লগে তাহলে কী রাখবো? আজকের ভ্লগে একজন জিজ্ঞাসা করেছে আবৃত্তি তরে, দেখলাম সাবস্ক্রাইবারের নাম, এই নামটা উঠলো, যে জিডিএস রিক্রুটমেন্ট নিয়ে কিছু প্রশ্ন আছে, তাছাড়া ডাইরেক্ট পোস্টমাস্টার হওয়া যায় নাকি, এরকম এই প্রশ্নটা আছে। তো আমি এই প্রশ্নটার উত্তর আজকে এই জন্য দেবো, তার কারণ আমার ডিপার্টমেন্টের প্রশ্নের জন্য আমার কৌতূহলটা একটুখানি বেশি। আর তারও আরেকটা কারণ হচ্ছে যে কালকের ভিডিওটার জন্য আমার একটুখানি প্রিপারেশান নিতে হবে, তার কারণ আমি চাই যে পয়েন্টসগুলো সিরিয়ালে লিখে নিই, সেই অনুযায়ী যদি ডিসকাশনটা হয় তাহলে ভিডিওটা ছোট এবং ক্রিস্পি হবে। তো আমি পোস্টাল ডিপার্টমেন্টে আছি। পোস্টাল ডিপার্টমেন্টে দুটো সেকশন, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন, একটা হচ্ছে অপারেটিভ সেকশন। এবার পোস্টাল ডিপার্টমেন্টে ঢোকা যায় 3টে পরীক্ষা দিয়ে। একটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন 10+2, স্টাফ সিলেকশন কমিশন 10+2 পরীক্ষা দিয়ে তুমি যে পোস্টের জন্য আসবে সেটা হচ্ছে তোমার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এছাড়া এটা হয়ে যাবে অপারেটিভ সেকশানে। এরপরে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা এসএসসি সিজিএল যেটাকে বলে। সেই পরীক্ষা দিয়ে তুমি যে পোস্টের জন্য আসবে সেটা হবে হচ্ছে তোমার ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস আইপিও, সেটা হয়ে গেলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল। এর থেকে ওপরে হচ্ছে ইউপিএসসি দিয়ে আসতে পারো, ইউপিএসসিতে তোমার ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের আন্ডারে হয়ে যায়, সেগুলো হাইফাই ব্যাপার, ওটাও অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন হয়ে যায়। তো ইউপিএসসি দিয়ে ফার্স্ট যে পোস্টটা হয় সেটা হচ্ছে এসএসপিও, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসেস, গ্যাজেটেড অফিসার ওটা। তো অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে কী হয় আর অপারেটিভ সেকশনে কী হয়? হ্যাঁ, আরেকটা পরীক্ষা হয় যেটা নিয়ে প্রশ্নটা হচ্ছে, সেটা জিডিএস। জিডিএসের ফুল ফর্ম হচ্ছে গ্রামীণ ডাক সেবক। গ্রামীণ ডাক সেবক জিনিসটা বলার আগে আমি অপারেটিভ সেকশনটাকে একটুখানি এলাবোরেট করবো, তা নাহলে জিডিএস সেকশনটা ঠিক মানে বলে বোঝাতে পারবো না। অপারেটিভ সেকশনে কী হয়? অপারেশনস বোঝা যাচ্ছে। এবার পোস্ট অফিস 3 রকমের হয়। একটা হচ্ছে হেড পোস্ট অফিস, শিলিগুড়ির ক্ষেত্রে যেটা বলতে পারো কোর্ট মোড়ে আছে সেটা, কলকাতার ক্ষেত্রে বলতে পারো পার্ক স্ট্রিটে হেড পোস্ট অফিস আছে, কলকাতার জিপিও তো আলাদা জিনিসই হয়ে গেল। প্রত্যেকটা জেলা বা ডিভিশনে একরকম একটা করে হেড অফিস থাকে, যার আন্ডারে অনেকগুলো সাব পোস্ট অফিস হয়। শিলিগুড়ির উদাহরণ দিয়ে যদি বলি, শিলিগুড়ি হেড পোস্ট অফিসের আন্ডারে দেশবন্ধু পাড়া একটা সাব পোস্ট অফিস, খড়িবাড়ি সাব পোস্ট অফিস, নকশালবাড়ি সাব পোস্ট অফিস, বাগডোগরা সাব পোস্ট অফিস, এরকম প্রচুর সাব পোস্ট অফিস আছে। সাব পোস্ট অফিসের আন্ডারে যে পোস্ট অফিসগুলো হয় সেগুলোকে বলে ব্রাঞ্চ পোস্ট অফিস। এবার ব্রাঞ্চ পোস্ট অফিসে যারা কাজ করে তারা হচ্ছে জিডিএস, গ্রামীণ ডাক সেবক। যারা এসএসসি 10+2 দিয়ে আসে তারা হেড পোস্ট অফিসেও থাকতে পারে, সাব পোস্ট অফিসেও থাকতে পারে, বাট ব্রাঞ্চ পোস্ট অফিসে একমাত্র জিডিএসটাই থাকে। জিডিএস 3 রকমের হয়। জিডিএস 3 রকমের হয়, একটা হচ্ছে জিডিএস বিপিএম, গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার, গ্রামীণ ডাক সেবক মেল ক্যারিয়ার, গ্রামীণ ডাক সেবক মেল ডেলিভারার। মেল ডেলিভারার অর্থাৎ যে চিঠিপত্র বাড়ি বাড়ি ডেলিভারি করে, পোস্টম্যানের মতো বলতে পারো খানিকটা। মেল ক্যারিয়ার, মেল ক্যারিয়ারের ব্যাপারটা হচ্ছে সাব পোস্ট অফিস থেকে চিঠিপত্র নিয়ে আসবে হচ্ছে
ব্রাঞ্চ পোস্ট অফিসে দিয়ে পোস্টম্যানকে দেবে, অর্থাৎ মেল ডেলিভারারকে দেবে, সে চিঠি বিলি করবে। এটা হচ্ছে মেল ক্যারিয়ারের কাজ। ব্রাঞ্চ পোস্টমাস্টার সম্পূর্ণ ব্যাপারটাকে মানে কন্ট্রোল করে। এছাড়া শুধুমাত্র চিঠিপত্রের কাজ তো হয় না, অনেকেরই প্রশ্ন আছে পোস্ট অফিসে কাজ হয়, এখন থেকে চিঠিপত্র লেখেই না। তাদের জন্য বলবো পোস্ট অফিসে এই মুহূর্তে কাজের যা চাপ না বস, মানে না আসলে বুঝতে পারবে না। পোস্ট অফিস শুধুমাত্র চিঠিপত্র না ডিল করে না। চিঠিপত্র এক সময় মুখ্য ব্যাপার ছিল, বাট এখন ইট ইজ দ্য পার্ট অফ দ্য বিজনেস, বাট নট দ্য মেইন থিং। পোস্ট অফিসে অফিসিয়াল লেটার এত পরিমাণ চাপ বেড়েছে যে কী বলবো। উদাহরণস্বরূপ বলছে, তোমার বাড়িতে যে এটিএম কার্ড পৌঁছায়, ব্যাংকেরই হোক, চেকবুক পৌঁছায়, কীভাবে পৌঁছায়? পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে পৌঁছায়। এবার তুমি তো একাও না, পশ্চিমবঙ্গে লাখ লাখ কোটি কোটি সাবস্ক্রাইবার্স আছে, তাদেরও। তো সমস্ত অফিসিয়াল লেটার্স পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে হয়। হ্যাঁ, পার্সোনাল লেটার্স এখন নেই বললেই চলে। তো ওটা বাদ দিয়েও মানি অর্ডার করা, ইলেকট্রনিক মানি অর্ডার করা, ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট যেগুলো আমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আনি, যেগুলো একটুখানি গ্রাম সাইডে, যেখানে অ্যামাজন ফ্লিপকার্ট নিজেদের ই কার্ড ডেলিভারির মাধ্যমে ডেলিভারি করতে পারে না, সেখানেও পোস্টাল ডেলিভারি ডিপার্টমেন্টে ডেলিভারি করে। এছাড়া স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট, হ্যানাতানা তো আছে। আমাদের এখন মেন সেকশন হচ্ছে আপনার তোমার পিওএসবি, পোস্ট অফিস সার্ভিস ব্যাংক। পিওএসবি এবং অন্যান্য ব্যাংকের মধ্যে একটাই পার্থক্য। অন্যান্য ব্যাংক বলতে আমি এসবিআই, ইউকো, ইউবিআই, যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে ন্যাশনালাইজ কিংবা প্রাইভেট ব্যাংক, তাদের সাথে পোস্টাল সেভিংস ব্যাংক পিওএসবির পার্থক্য একটাই, অন্যান্য ব্যাংকরা তোমাদেরকে লোন দিতে পারে, অর্থাৎ তোমরা অন্যান্য ব্যাংক থেকে লোন নিতে পারো। পোস্ট অফিসে লোন দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে নেই, এই ফিনান্সিয়াল ইয়ার অবধি নেই। নেক্সট ফিনান্সিয়াল ইয়ার থেকে আইপিবি সেটাও চালু করে দিচ্ছে। তো এই একটা পার্থক্য বাদ দিয়ে আমাদের সেই সমস্ত জিনিস আছে যে জিনিসগুলো অন্যান্য ব্যাংকে আছে। সেভিংস অ্যাকাউন্ট, রিকারেন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষাণ বিকাশ পত্র, কেভিপি, এনএসসি, এইগুলো তো এক্সক্লুসিভলি পোস্টাল ডিপার্টমেন্টের ব্যাপারে। তো আমাদের পুরো হিউজ অপারেশন। এগুলো বাদ দিয়েও আধার এখন পোস্ট অফিসে হয়, প্যান কার্ড পোস্ট অফিসে হচ্ছে, পাসপোর্ট সেবা কেন্দ্র পোস্ট অফিসে হচ্ছে। মানে আমি শুধুমাত্র পোস্ট অফিসের সার্ভিস নিয়েই একটা 20 মিনিটের ব্লগ হয়ে যেতে পারে, তো সেই ব্যাপারে যাচ্ছি না। জিডিএস রিক্রুটমেন্ট যেটা এখন হচ্ছে, জিডিএস রিক্রুটমেন্ট মাধ্যমে তুমি আইদার বিপিএম হতে পারো, কিংবা এমসি হতে পারো, কিংবা এমডি হতে পারো, অর্থাৎ মেল ক্যারিয়ার, মেল ডেলিভারি কিংবা ব্রাঞ্চ পোস্টমাস্টার হতে পারো। সেটা তুমি কোন যুদ্ধের সময় এখনও পরীক্ষার কীরকম মার্কস সেটার উপর ডিপেন্ড করে হয়তো হয়, একটা ছোটোখাটো পরীক্ষার মতো হয়। জিডিএস পরীক্ষার মেন শর্ত হচ্ছে তুমি যদি ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টের জন্য সিলেক্টেড হও, সেই ক্ষেত্রে পোস্ট অফিসটা তোমার বাড়িতে হতে হবে, কিংবা তুমি যে ঘর ভাড়া নেবে সেইখানে পোস্ট অফিসটা হতে হবে। অর্থাৎ সেই পোস্ট অফিসের হাউস রেন্ট বিপিএম, অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারকে বেয়ার করতে হয়। এটা নোটিফিকেশনের মধ্যেই লেখা থাকে। বিপিএমের এই একটা ক্যাচ আছে, যেটা এমসি অর্থাৎ মেল ক্যারিয়ার, মেল ডেলিভারির ক্ষেত্রে হয় না। স্যালারি স্কেল নিয়ে আমি আলোচনা করছি না, এই মুহূর্তে অবশ্যই একটুখানি নিচু হয়, বা 10+2 বা সিজিএল। জিডিএস সেকশনের উপরে সাব পোস্ট অফিস কিংবা হেড পোস্ট অফিসে ওই একই রিক্রুটমেন্ট প্রসেস 10+2 করলে। যেটা প্রশ্ন করেছিল সাবস্ক্রাইবারটি আবৃত্তির তরে, যে ডাইরেক্ট পোস্টমাস্টার হওয়া যায় নাকি, না ডাইরেক্ট পোস্টমাস্টার হওয়া যায় না, ব্রাঞ্চ পোস্টমাস্টার হওয়া যায়, বাট সেটা জিডিএস হয়ে গেল। অপারেটিভ সেকশনে যেটা প্রথমে ঢুকতে হয় সেটা হচ্ছে পিএ, অর্থাৎ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর তোমাকে এই অফিস ওই অফিস তো দৌড়াদৌড়ি করাবে, ট্রান্সফার তো আছেই। এবার ধরো তুমি তোমার কাজ করার ক্ষমতা খুব ভালো, তুমি খুব শার্প, কাজটা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারছো, তোমার সিনিয়রের নজরে তুমি যদি পড়ে গেলে, বা তোমার যদি তার যদি সিনিয়র বা এসপির বা অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টে যদি মনে হয় যে না তোমাকে দিয়ে একটা পোস্ট অফিস চালানো যেতে পারে, তাহলে তোমাকে পোস্টমাস্টার করে পাঠাতে পারে, যেটা আমাকে পাঠিয়েছিল। আমার চাকরির 2 বছরের মধ্যেই এই পোস্টমাস্টার করে পাঠিয়েছিল খড়িবাড়িতে, এবং আমার খড়িবাড়ি সাব পোস্ট অফিস, আমার আন্ডারে 4টে ব্রাঞ্চ পোস্ট অফিস, মোট 5খানা পোস্ট অফিসে দায়িত্ব ছিলাম। এছাড়া এই একটা উপায় আছে সাব পোস্টমাস্টার হওয়ার। পোস্টমাস্টার বলতে যেটা বোঝায় হেড অফিসের পোস্টমাস্টার। হেড অফিসের পোস্টমাস্টার হতে গেলে তোমাকে ভাই অনেক সিনিয়র হতে হবে। হেড অফিসের পোস্টমাস্টার হতে গেলে আইদার তোমাকে অনেক সিনিয়র পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা পিএ হতে হবে, কিংবা পোস্টমাস্টারের পরীক্ষা হয় ডিপার্টমেন্টাল পরীক্ষা, অর্থাৎ একজন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বেশ কয়েক বছর চাকরি করার পর সে ডিপার্টমেন্টাল এক্সামে বসতে পারে, এবং বসার পর সে যদি পাস করে তাহলে সে পোস্টমাস্টার র্যাঙ্ক পেয়ে সেই বড় পোস্ট অফিসে পোস্টমাস্টার হতে পারে।
এগুলো হচ্ছে অপারেটিভ সেকশনের কাজ। এবার আমি অ্যাডমিনিস্ট্রেশনে যাই। অ্যাডমিনিস্ট্রেশন কী করে? অ্যাডমিনিস্ট্রেশন দেখা যায় অপারেটিভ সেকশন ঠিকমতো চলছে নাকি। সিজিএলতে যে পোস্টটা পাওয়া যায়, ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস, আইপিও, নাম শুনে বোঝা যাচ্ছে ইন্সপেক্টরের কাজকে ইন্সপেকশন করা। তো অপারেটিভ সেকশনে যে পোস্ট অফিসগুলো আছে সেই পোস্ট অফিস ঠিকমতো কাজ হচ্ছে নাকি, সমস্ত অপারেশন ঠিকমতো চলছে নাকি, সেগুলো ইন্সপেকশন করা। আমি ছোটো করে জিনিসটা বলছি, সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ পোস্টের কাজ। এর উপরে যিনি আছেন তিনি হচ্ছেন এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট। প্রমোশন পেয়ে এএসপি হওয়া যায়। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট একটা সাব ডিভিশনের ইনচার্জ হয়। এক্সাম্পল দিয়ে বলি, দার্জিলিং, গোটা দার্জিলিং জেলা, এটাকে আমাদের কথায় ডিভিশন বলা হয়। দার্জিলিং ডিভিশন আন্ডারে 1, 2, 3টে সাব ডিভিশন আছে, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি। এবার শিলিগুড়ি সাব ডিভিশনের যে হেড হবে সে হবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট। 3টে সাব ডিভিশনের যে হেড, টোটাল 3টে সাব ডিভিশন একটা ডিভিশন, সেই ডিভিশনের যে হেড হবে সে হবে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট। সেই পোস্টের খানা সুপারিনটেন্ডেন্ট পোস্টই ঠিক করে যে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ট্রান্সফার কোথায় হবে, তার পোস্টিং কোথায় দেওয়া হবে, এই সমস্ত জিনিসগুলো। তো এটা শর্টকাট ছোটো মতো গেল হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্ট। বললাম যে কী কী পরীক্ষা দিয়ে আসা যেতে পারে, কোন পরীক্ষা দিয়ে কোন পোস্টে যাওয়া যেতে পারে। আর পোস্টাল ডিপার্টমেন্টে এই মুহূর্তে প্রচণ্ড, আমি বলবো, গ্রোথ আছে। কেন গ্রোথ আছে সেটাও বলে দিই। পেপারে পড়ছো, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় দেখছো যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে সেই ব্যাংকগুলো আস্তে আস্তে মার্জ হচ্ছে। আমি তো শুনলাম ইউকো ব্যাংকে নাকি প্রাইভেটাইজ করে দেবে, কতটা সত্যি আমি জানি না। পোস্টাল ডিপার্টমেন্টও বেশ 2 বছর হলো একটা আমাদের ডিপার্টমেন্ট একটা ব্যাংক লঞ্চ করেছে, ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক, আইপিবিপি। আইপিবিপি নেক্সট ইয়ার থেকে হয়তো লোন দেওয়া শুরু করতে পারে। তো যে জিনিসটা অন্যান্য ব্যাংক পারতো, আমরা পারতাম না, সেটা আমরা এখন ওটাও পারবো আমরা। তো আইপিবিপিকে গভর্নমেন্ট ব্যাংক বলা যায়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে এটা ব্যাংক। কিন্তু যারা ব্যাংক কর্মচারী, যারা এই যে এসবিআইতে চাকরি করে, যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করে, বা যে ইউনিয়ন ব্যাংকে চাকরি করে, সে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি না। ব্যাংক এমপ্লয়িজ আর নট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বাট পোস্টাল ডিপার্টমেন্ট ইজ কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, এবং এর যে এমপ্লয়ার আছে সে গভর্নমেন্ট এমপ্লয়ি। তো আইপিবিপি কাইন্ড অফ গভর্নমেন্ট ব্যাংক বলা যায়। আইপিবিপিতে এই মুহূর্তে প্রচুর গ্রোথ হচ্ছে। আইপিবিপিতে যে মাঝখানে পরীক্ষা হয়েছিল আইপিবিএসের মতন করে, আইপিবির ম্যানেজার পোস্ট বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের স্যালারি হাই, সেই স্যালারি হাই, মানে আমারও পাত্তা পাই না সেই স্যালারি। এবার আর কি আলোচনা করবো, হ্যাঁ, ইন্ডিয়া পোস্ট সম্বন্ধে যদি জানতে হয়, পোস্টাল ডিপার্টমেন্ট সম্বন্ধে জানতে হয়, আমাদের পোস্টাল ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারো। রিক্রুটমেন্ট রিলেটেড যে নোটিফিকেশানগুলো হয় পোস্টাল ডিপার্টমেন্টের, সেই নোটিফিকেশানগুলো ইন্ডিয়া পোস্টের অপরচুনিটিস বলে একটা ট্যাব আছে, অপরচুনিটিস ট্যাবের আন্ডারে পেয়ে যাবে নোটিফিকেশানগুলো, কোথায় কী রিক্রুটমেন্ট হচ্ছে না রিক্রুটমেন্ট হচ্ছে। এছাড়াও হ্যাঁ, ইন্ডিয়া পোস্টাল ডিপার্টমেন্টে আরও অনেক শাখা আছে, তাই শুধুমাত্র অপারেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেশন বললাম। ইন্ডিয়া পোস্টের একটা সেকশন হচ্ছে পোস্টাল স্টোর, পিএসডি, সিএসডি, যারা স্ট্যাম্প তৈরি করে, যারা স্টেশনারি সাপ্লাই করে, আরএমএস, রেলওয়ে মেল সার্ভিসেস, যারা প্লেন এবং ট্রেনের মাধ্যমে, কিংবা আমাদের ডিপার্টমেন্টের যে ভেহিকেল আছে, এমএমএস ভেহিকেল, মেল মোটর সার্ভিসের ভেহিকেল, সে সমস্ত মাধ্যমে চিঠিপত্র এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়। হিউজ বিস্তৃতি। পোস্টাল ডিপার্টমেন্ট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডিপার্টমেন্ট, এবং ইন্ডিয়ান রেলওয়েজের পর সবথেকে বেশি বোনাস পুজোর সময় পোস্টাল ডিপার্টমেন্টেই দেয়। আর্মিতে ছেড়ে দাও, আর্মি ভাই হিউজ জিনিস। তো যদি তুমি আর্মিকে এবং ইন্ডিয়ান রেলওয়েজকে বাদ দাও, তাহলে সবথেকে বেশি এমপ্লয়িজ পোস্টাল ডিপার্টমেন্টে আছে। তো আশা করছি আমি আবৃত্তির তরে যে সাবস্ক্রাইবার যিনি আছেন তার ওই প্রশ্নটার উত্তর আশা করছি দিতে পেরেছি। আর বাকি কি পড়বে, শুধুমাত্র টেস্ট পেপারই মানে প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করবে কিনা, বা কী বই পড়বে, কিংবা বিসিএস সেকশানে কী কী ধরনের বই আমি পড়ে এসেছি, এবং সিজিএল, আইবিপিএসের জন্য কী কী ধরনের বই পড়ে এসেছি, সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে জাস্ট প্রিপেয়ার করে নিই, আগামীকালকেগুলোকে ডিটেলস আলোচনা করবো। আর এর মধ্যে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারো। আমি আবার বলবো, আমাদের চ্যানেলের ফেসবুক লিঙ্ক, আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি মনে করো কমেন্টে জানাবো কীরকম লাগছে, সবাই দেখবে, তাহলে আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেও জিজ্ঞাসা করতে পারো, আমরা হোয়াটসঅ্যাপেও অ্যাক্টিভ আছি। নেক্সট ব্লগে তাহলে কম্পিটিটিভ এক্সাম নিয়ে আমরা কথা বলছি। এই ব্লগটা ভালো লেগে থাকলে বলবে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস বলবো যে আমাদের ডেলি ব্লগ ইজ নট অনলি অ্যাবাউট হোয়াট উই আর ডুইং ইন আওয়ার ডেলি লাইফ, না, তোমাদের
যদি কোনো রকমের কোয়ারি থাকে গভর্নমেন্ট জব নিয়ে, আমি আবার বলবো আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। উই আর অলওয়েজ হ্যাপি টু হেল্প। ইভেন আমি তো মাঝখানে এটা শুরু করেছিলাম যে ফ্রিতে টিউশন পড়াবো, বাট সাধারণ লোকের ধারণা ফ্রি কামাল ভালো হয় না। যদি হেল্প করতে পারলে আমি সত্যি খুব খুশি পাবো। তার কারণ আমি স্পেশালি চাই বাঙালিরা সরকারি চাকরি পাক। আমি লাস্ট বেশ কয়েক বছর ধরে দেখেছি, আমি আমার ডিপার্টমেন্টে দেখেছি, বাকি ডিপার্টমেন্ট জানি না, যারা রিক্রুট হচ্ছে তারা সব অন্য রাজ্যে। কোয়ালিটি আছে সেজন্যই হচ্ছে, তাদেরকে তো দোষারোপ করা লাভ নেই। আমি চাই বাঙালিরা ভাই চাকরি পাক সিরিয়াসলি, এবং তাতে যদি হেল্প করতে হয় আমি অবশ্যই করবো। আমি যতটুকু জানি আমি অবশ্যই হেল্প করবো। টিল নেক্সট ভিডিও, ভালো থাকো।